নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বলবো। এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই, মাইটোকন্ড্রিয়া থেকে এমন কোনো সাল নেই যেখান থেকে প্রশ্ন আসেনি। এই অধ্যায় থেকে যদি কোনো একটি অধ্যায় বা কোনো একটা টপিক যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়াতে গ নাম্বার প্রশ্নে প্রচুর পরিমাণে দেখা গিয়েছে, এমনকি ঘ নাম্বার প্রশ্ন মাইটোকন্ড্রিয়াকে দেখা যায়। খ নম্বর প্রশ্নে মাইটোকন্ড্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, মাইটোকন্ড্রিয়াকে শক্তি উপাদান কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কেন? ঠিক আছে, সেক্ষেত্রে সেই উত্তরটা এখানে আছে, আমি এটা পরে বর্ণনা দিব। ঘ নম্বর প্রশ্নে এমনটা দেওয়া থাকে, উদ্দীপকে একটা তোমার এরকম একটা চিত্র দেওয়া থাকে এবং চিত্রের লেবেলিংগুলো দেওয়া থাকে না, এরকম একটা ছোট্ট একটা চিত্র বা এরকম একটা চিত্র ছোট্ট করে দেওয়া থাকে। এবং তোমাকে এই চিত্রটা দেখে জানতে হবে যে এটা একটা কি মাইটোকন্ড্রিয়ার একটা ছবি এবং এটা একটা কি মাইটোকন্ড্রিয়া। এরপরে তোমাকে এই চিত্রটা আবার রাখতে হবে এবং এই পাশের লেবেলিংগুলো করতে হবে। করার পরে এই প্রত্যেকটা লেবেলিংয়ের বর্ণনা দিতে হবে। ঝিল্লি কাকে বলে, ঝিল্লি কত প্রকার, কিস্টি কাকে বলে, কিস্টি কোন অংশটা কিস্টি, অক্সিজম কি, অক্সিজম আসলে দেখতে কেমন, ম্যাট্রিক্স বলতে আসলে মাইটোকন্ড্রিয়াতে কি বলে, এই সকল বিষয়গুলো তোমাকে বর্ণনা দিতে হবে। তারপর কত রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, যেমন মাইটোকন্ড্রিয়াতে 7 ডেজ রাইবোজোম থাকে, অক্সিজম, ক্রিস্টি, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে তোমাকে বর্ণনা দিতে হয়। প্রশ্ন আর এক ধরনের থাকে, এটা তো আমি দুই ধরনের ইজি কিছু প্রশ্ন বললাম। প্রশ্ন এমন থাকে যে উদ্দীপকে একটা বলা হয়, উদ্দীপকের সাইটোপ্লাজমের একটি অঙ্গাণু রয়েছে, বা ধরো জসিম করিম একজনের নাম দিল যে জসিম এক জায়গায় একটি কি অঙ্গাণু দেখলো, যে অঙ্গাণুটিকে তোমার কি পাওয়ার হাউস বলা হয়ে থাকে, অথবা এরকম বলা হয় শক্তি উপাদান কেন্দ্র বলা হয়। এবং গ নম্বর প্রশ্নে বললো যে উদ্দীপকের অঙ্গাণুটিকে বর্ণনা করো। এবার তুমি জানোই না যে পাওয়ার হাউস কাকে বলে বা তোমার কি শক্তি উপাদান কেন্দ্র কাকে বলে, তো সেক্ষেত্রে তুমি কোন অঙ্গাণুর অযথা বর্ণনা দিবা, তো এটা তোমাদের জানা ইম্পর্টেন্ট। এবার একটু আমরা বইয়ের ভাষায় কি বলছে দেখো। অবশ্যই জীববিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং কোন লাইনগুলো দাগ দিতে হবে আমরা প্রত্যেকটা লাইন পড়বো এবং লাইনগুলো থেকে ওই লাইনগুলোকে দাগ দেবো যেগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা বেশি লাগবে। শোষণে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 মন্তরে, এখানে কথা 1894 সালে আবিষ্কার করেন রিচার্ড অ্যাল্টরম্যান ও এর নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নামটি দেন বিজ্ঞানী বেন্ডা। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রচলিত নাম দেন বিজ্ঞানী বেন্ডা। তোমাদের কাছে মনে হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট লাইন, তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসেনি, এটাকে দাগ দেওয়ার কোনো প্রশ্ন নেই। এটি 2 স্তর বিশিষ্ট বা কি ঝিল্লি দিয়ে ঘেরা, স্তর বিশিষ্ট বা কি ঝিল্লি দিয়ে ঘেরা। ভিতরের স্তরটি, এখান থেকে পুরোটাই পড়বা, ভিতরের স্তরটির ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ থাকে, এদেরকে ক্রিস্টি বলে। তো এখান থেকে তোমাকে জানতে হবে ক্রিস্টি কাকে বলে, ক্রিস্টি কাকে বলে। ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিজম বলে। অক্সিজম উৎসেচকগুলো বা এনজাইম সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার এক বছর যেমন ভিতরে থাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কোনগুলো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে তোমার অনেকগুলো থকথকে জেলিনে পদার্থ থাকে, মানে ছোট পানির মতো। এই পানির মতো যে অংশগুলো থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। অক্সিজম কি? একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে বৃত্তযুক্ত যে অঙ্গগুলো থাকে তাকে বলা হয় অক্সিজম। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে খাঁচ কাটা যে অংশগুলো থাকে, এই যে এখানে এরকম যে বাঁকা অংশ থাকে, এই বাঁকা অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। ঝিল্লি কি? ঝিল্লি হলো পর্দা। তোমরা অনেকে ডিম করে ছিলে থাকবে, তো দেখবা ডিম যখন কাঁচা থাকে, তুমি যদি ডিমের উপরে সোগলাটা ছাড়ো, ডিমের ভিতরে যেই জেলিটা আছে তার উপরে একটা ছোট্ট আবরণ থাকে, সেটাকে যদি ফুটা করো তারপরে কিন্তু ওই আবরণটা বা ওই ডিমের ভিতরে যা থাকে সেটা বাইরে হয়। এই যে বাইরে যে ছোট্ট একটা আবরণ থাকে না, এটাকে বলা হয় ঝিল্লি। ঠিক আছে, এটা 2 ধরনের থাকে, ভিতরে থাকলে অন্তঃঝিল্লি এবং বাইরে থাকলে সেটা বহির্ঝিল্লি। ঠিক আছে, ভিতরে থাকলে সেটা অন্তঃঝিল্লি, বাইরে থাকলে সেটা বহির্ঝিল্লি। আর যেমনটা বললাম মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ছোট ছোট পানির মতো পানি থাকে যেটা, সেটা হলো ম্যাট্রিক্স। এই বিষয়টা আসলে এখানে তোমাকে বিবরণ একেবারে ইন টোটাল ডিটেইলিং দেওয়া রয়েছে। তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া যেহেতু গুরুত্বপূর্ণ টপিক, এখানে মাইটোকন্ড্রিয়ার প্রত্যেকটা বিষয় জানা ইম্পর্টেন্ট আমাদের। এবার এখান থেকে একটু আমরা পড়বো অক্সিজম। আমি যেহেতু এটা বললামই, জীবের শোষণ কাজে সাহায্য করে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শোষণ কাজে সাহায্য করা। শোষণ কাজ আবার কিভাবে ঘটে? শোষণ কাজ কিন্তু তোমার বিভিন্ন চক্রে, যেমন 4 চক্রে সম্পন্ন হয়: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, কেবাস চক্র, ইলেকট্রন প্রবাহ বা ইটিএস। তো
তো এই যে শোষণ কার্য, এই শোষণ কার্য আবার কত ভাবে হয়? 4 ভাবে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, কেবাস চক্র, ইলেকট্রন প্রবাহ বা ইটিএস তন্ত্র। এখানে এর প্রধান বা এর প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। তার মানে গ্লাইকোলাইসিস যে বিক্রিয়াটা আছে সেটা মাইটোকন্ড্রিয়া কি হয় না? সংঘটিত হয় না। খুবই ইম্পর্টেন্ট একটি লাইন যে কোন জিনিসটা তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে না, সেটা হলো গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে না। তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তার মানে কি শুধু গ্লাইকোলাইসিস যেটা রয়েছে সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয় না, এটা তোমাকে জানতে হবে। তারপর দেখো, শোষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো কেবাস চক্র, মানে তৃতীয় ধাপ। অংশগ্রহণকারী সব উৎসেচক মানে এনজাইম যেটাকে বলি আমরা, উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তোমরা দেখবে কেবাস চক্রে এইখান থেকে দাগ দিবা তোমরা, মানে ওই যে তোমার মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয় তার প্রশ্নের উত্তর হলে এটা। কেবাস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তো এখানের সাথে কিছু লাইন অ্যাড দিয়ে দিবা, যেমন এই যে মাইটোকন্ড্রিয়া শোষণ কার্য সম্পন্ন হয়। শোষণ আবার 4 রকম হয়ে থাকে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কো, ইলেকট্রন প্রবাহ এবং তোমার আরেকটা কি আছে, তৃতীয় কেবাস চক্র। যেখানে কেবাস চক্র সম্পূর্ণভাবেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, আর কেবাস চক্রের সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়, এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। মোটামুটি 4টা লাইন তোমাকে লিখতে হবে, খালি এক লাইন লিখলে তো আর ফুল মার্ক পাবা না। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। লাইনগুলোর দরকার নেই। এরপরে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে কোথায়? প্রাককেন্দ্রিক আবার কি জিনিস? আদিকোষী নাম শুনে থাকবে তোমরা, এই ধরনের কোষে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। আদিকোষের আরেকটা নাম হলো প্রোক্যারিওটিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ, আবার দেখো এমন অনেক সুকেন্দ্রিক কোষ রয়েছে যাতে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তো এই যে মাইটোকন্ড্রিয়াগুলো অনুপস্থিত, এই বিষয়টা তোমার জানা উচিত যে কোথায় মাইটোকন্ড্রিয়া উপস্থিত, কোথায় মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ঠিক আছে, বাকিটুকু এখানে যতটুকু রয়েছে এটুকু তোমাকে পড়ার প্রয়োজন নেই। তারপরে তোমাকে এখানে কিছু কিছু টপিক রয়েছে, যেমন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। তো এটা হলো মাইটোকন্ড্রিয়ার অংশ না, এটা হলো তার নিচের অংশ। তো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার বিষয়ে আমি যতটুকু বললাম তোমাকে ঠিক ততটুকু পড়তে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।